সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। কিছু কিছু মাদক মনোসংযোগ ঠিক রাখতে সাহায্য করে এমন একটি ধারণা থেকেই স্কুল কলেজের শিক্ষার্থীরা এসব মাদক গ্রহণ করা শুরু করে। তবে মাদক নীতি নিতে এক সময় দেখা যায় মাদক ছাড়া আর কাজে মন দিতেই পারছে না। কৈশোরকালে মাদক ছড়ায় সবচেয়ে বেশি পরিমাণে। এই সময়টা জীবনের একটা উত্তরকালীন পর্যায়। এই সময়ে মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা ও হতাশা বাসা বাঁধে। এ সময় বন্ধু বান্ধবের চাপে ও প্রলোভনে পড়ে অনেকেই মাদক নেওয়া শুরু করে। মাদক প্রথম খুব একটা আসক্তি তৈরি করে না। বেশিরভাগ মানুষ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এই বিশ্বাসে মাদক নেয়, আর নিজের অজান্তেই মাদকের ওপর তাদের নির্ভরশীলতা তৈরি হয়। বর্তমানে বাংলাদেশে 25 লক্ষের বেশি মানুষ নিয়মিত মাদক সেবনের সাথে জড়িত। মাদকের ঝুঁকির মধ্যে আছে এর দ্বিগুণেরও বেশি মানুষ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি তেজগাঁ রেল স্টেশনের পাশাপাশি রেল লাইনের উপর। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুটি ছেলে আছে, বয়স খুবই কম তাদের, কিন্তু তারা কি পান করছে, তারা যে নেশাটা পান করছে সেটা হলো ড্যান্ডি। কেন খাচ্ছে আমরা সেটা জিজ্ঞাসা করছি। কি নাম তোমার? আরিফ। এটা যে খাচ্ছটা কি বলে? ড্যান্ডি। এটা কেন খাও? কষ্ট আছে। কিসের কষ্ট? বাপ মা নাই, রাস্তায় থাই একা একা। এটা খেতে টাকা পয়সা লাগে না? লাগে। সে টাকা পয়সা কোথায় পাও? বোতল টোকাই। বোতল বিক্রি করে কি তোমার সব চলে? এমনি রাত্রে কোথায় থাকো? রাতে থাকি ওই সামনে। এই রাস্তাঘাটেই থাকো? জি। কি নাম তোমার? ও মা ইম্মা। তুমি কি করো? আমি বাঙ্গাল ডুয়াই। এই ড্যান্ডি খাও কেন? ড্যান্ডি খাই মাঝে মধ্যে তো আসমান উড়ি তো। হ্যাঁ, মাঝে মধ্যে তো আসমান উড়ি। আসমানে উড়ো? হ্যাঁ। এটা খাইলে আসমানে উড়া যায়? হ্যাঁ, মনে করতো বিমানে উড়তে আসি। এটা না খেলে চলে না? না খাইলে হ্যাঁ, আর মা খাই না বেশি, কমই খাই। এটা খাওয়ার জন্য টাকা পয়সা কোথায় পাও? বাঙ্গাল ডুয়াই যে ভাঙ্গারে টুকাও। এটা খাইলে যে তোমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে এটা জানো না? ষোলো সুস্থ হয়ে জায়গা বানাইছি তো খাওয়ানোর লিগে। এই ছেলেটার বয়স হলো 12 বছর বয়স। আমরা যখন প্রতিবেদন সংগ্রহ করতে রেল লাইনের পাশে আসি তখন এদেরকে আমরা দেখতে পাই যারা এই ধরনের এই নেশা পান করছে, কিন্তু এই নেশা যে কত ক্ষতিকর এরা নিজেরাও জানে না। এরা বলছে এই নেশা পান করার পরে তারা আকাশ দিয়ে ওড়ে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাবো, এই ধরনের যে সকল বাচ্চারা আজকে রাস্তাঘাটে ফুটপাতে এ ধরনের নেশা পান করে পড়ে থাকছে তাদের দেখার জন্য আপনারা এগিয়ে আসুন। সমাজপতিদের কাছে দাবি থাকবে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে হয়তোবা এই ধরনের মাদক সন্ত্রাস বন্ধ করা সম্ভব হবে। তরুণ প্রজন্মের মাঝে মাদকের মতো ভয়াবহ বিষ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান একটি কারণ হল এর সহজলভ্যতা। আমাদের দেশে প্রায় সকল প্রকার মাদক খুব সহজেই খুঁজে পাওয়া যায়। সিগারেট, গাঁজা, হেরোইন, মদ, ফেন্সিডিলের মতো মাদকগুলো আমাদের চারপাশেই পাওয়া যায় এবং এগুলোর মূল্যও অনেকটাই হাতের নাগালে, যার কারণে উপার্জন সক্ষম মানুষের পাশাপাশি বেকার শিক্ষার্থীরাও এগুলোর প্রতি সহজেই আসক্ত হয়ে পড়ছে। বাংলাদেশে একজন মাদকাসক্ত ব্যক্তি প্রতিদিন গড়ে 148.2 টাকা থেকে 241.8 টাকা অপব্যয় করে মাদকের পেছনে। বাৎসরিক ব্যয় হয় 55,146 টাকা থেকে 88,530 টাকা। মালটা পাড়ায় স্থানীয় বাংলাদেশের লোক বিকাশ নাম্বারে থেকে ইন্ডিয়ান নাম্বারে টাকা লাগিয়ে দেয়, মহাজনরা লাগিয়ে দিই। বিভিন্ন পার্টি আছে, যে টাকা পাঠায় তার পার্টি আছে, 10-12টা পার্টি আছে। এই পার্টির লেগে মাল টাকা পাঠিয়ে দেয়, দিয়ে মাল সিন্ডিকেট করি ইন্ডিয়ার থেকে রাতের অন্ধকারে তার কাটার উপর দিয়ে আওড়া দিয়ে ফেল দেয়। রাত 12টা দেয়, 10টা যখন মোটামুটি যখন লাইন পাই তখন সুযোগ পাই তখনই ফেল দেয়, দিয়ে সে মালগালা পার করে নিয়ে আসি।
যে মহাজনরা টাকা দিছে তারে সব দিয়ে দেয়। একটা বোঝা এনে দিলে আমরা 1000 করে টাকা দেয়, আর সে যেখানে পুষিয়ে নেয় সেই জায়গায় আমরা পুষিয়ে দিই। এর সাথে প্রশাসনের লোক জড়িত আছে, এরা সহযোগিতা করে, একটু সহযোগিতা না করলে তো পারবে না। প্রশাসনের লোক যদি গার্ড দিয়ে থাকে তাহলে তো মালটা পার হাতে পারে না। এরা সহযোগিতা একটু করার পরে এরা ধরেন মাল যখন পার হয় তারা এখন মালের দিকে খোঁজ নেয় না, পার হয়ে যাওয়ার পরে তখন ওরা খোঁজ নেয়। প্রশাসনের লোকের সাথে আগে কন্ট্যাক্ট করার পরে ওরা ঘাটে যায়, যাওয়ার পরে সে মালটা পার করে। 3টা বর্ডারে তো আমরা যাইনি, আমরা যাই একটা বর্ডারে। মাল তো হাজার হাজার মাল নামে আমার ঘাটে, যেদিন নামে সেদিন তা 500 হাজার করে মাল নামে। বিভিন্ন পার্টি আছে, বিভিন্ন পার্টি চলে যায়। আমাদের এলাকায় মাদক ব্যবসা মুদিখানার দোকানের মতো লাইন ধরে বিক্রি হয়, এমন কোনো নেশা নাই রামকৃষ্ণপুরে পাওয়া যায় না। এবং এতটাই বিক্রি হয়, সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত একদম হিরণ করে সাথে থাকতে খেতে জীবন যায় ভাই। এদের ব্যবসা কেউ বন্ধ করতে পারে না। আমরা যদি প্রতিবাদ করি, অকথ্য খারাপ ভাষায় গালিগালাজ করে এবং অনেক হুমকি দেয়, এই মাদক ফেলে দিব, তোদের ধরিয়ে দিব। এই কারণে ভয়ে মানুষ কিছু বলতে পারে না, মানে এক প্রকার নীরব কান্না তাদের মধ্যে। তা আমরা চাই এটা চিরেই নির্মূল হোক। মাদকের প্রভাবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এরাকে দেখে বড় হচ্ছে, না জানি এরা কখন ধরে নেয়। হাতের নাগালেই তারা মাদকটা পাচ্ছে এবং এটা পেয়ে কি হচ্ছে, সামাজিকভাবে ব্যক্তিগত ব্যক্তির থেকে সমাজের দিক দিয়ে আর কি এটার ইফেক্টটা পড়ছে। হ্যাঁ, আর এই ইফেক্টটা পড়ার জন্য কি হচ্ছে, যুব সমাজ ক্ষতি হচ্ছে, পাশাপাশি একটা পরিবার এটার উপরে চরমভাবে এটার বাজে ইফেক্ট পড়ছে। তো এটা নিয়ে আসলে সামাজিকভাবে আমাদের সচেতনতা জরুরি এবং পারিবারিকভাবে যারা আমাদের সচেতন পিতামাতা তাদেরও খোঁজ রাখা উচিত যে তার সন্তানটা কার সঙ্গে উঠা বসা করছে বা সন্ধ্যার পরে ঠিকমতো বাসায় আসছে কি না। তো এটা আসলে একটা সামাজিকভাবে সম্মিলিতভাবে এটার একটা প্রতিকার করা দরকার। মাদকের আবিধানিক অর্থ হল ঔষধ। যে সমস্ত প্রাকৃতিক দ্রব্য বা রাসায়নিক দ্রব্য গ্রহণ করার ফলে একজন মানুষের মনের অনুভূতি ও চিন্তা চেতনা স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, অর্থাৎ মন মানসিকতার পরিবর্তন ঘটে, তাকেই মাদক বলে। মাদক আসক্তি হল একটি দীর্ঘস্থায়ী ও পুনরাবৃত্তিক মস্তিষ্কজনিত রোগ, যার বৈশিষ্ট্য হচ্ছে ক্ষতিকর পরিণতি জানা সত্ত্বেও দ্রব্য গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা এবং ব্যবহার করার বাধ্যবাধকতা। এটা মানসিক নির্ভরতা নামেও পরিচিত। মাদক ব্যবহার হঠাৎ বন্ধ করলে শরীরের ওপর উক্ত মাদকের প্রত্যাহারজনিত মারাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। বাংলাদেশে 70 লক্ষ মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন এবং এদের একটা বড় অংশই হচ্ছে বয়সের তরুণ, এবং গবেষণায় কিছু দেখা গিয়েছে যে পুরুষের সংখ্যা কিছুটা বেশি, কিন্তু আপনার মহিলাদের মধ্যেও কিন্তু মাদকাসক্তি আছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি একজন মাদকাসক্ত ব্যক্তির সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। এবং চিকিৎসার আওতায় আনতে হলে যেটা সবচেয়ে জরুরি, যে পরিবারের একটা সচেতনতা। যে আমরা বলি যে কোনো ব্যক্তির মধ্যে যদি মাদকাসক্তি থাকে, তার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য বা লক্ষণ দেখা যায়। যেমন তার ডেইলি রুটিন ভেঙে পড়ে, তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়, চাকরিতে সে অ্যাবসেন্ট থাকে, এবং যখন তখন সে রাত বিরাত বাসায় বাইরে চলে যায় এবং বেশি বেশি টাকা দাবি করে বাসায়, মানে অনেক সময় টাকা না দিলে আপনার মারামারি ভাঙচুর এসব করে থাকে। তো এরকম কোনো ব্যক্তি সন্দেহজনক দিকে থাকে যে তার মধ্যে মাদকাসক্তির সমস্যা থাকতে হবে, অবশ্যই তাকে একজন মানসিক বিশেষজ্ঞ তত্ত্বাবধানে তার চিকিৎসাটি শুরু করতে হবে। মাদক সেবনের সংখ্যা বৃদ্ধির একটা বড় কারণ, আমরা যদিও বলি এই ব্যাপারে যথেষ্ট অ্যাওয়ারনেস বা আপনার সচেতনতা বেড়েছে, তারপরেও অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। একটা হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে একদিকে গোল্ডেন ট্রায়াঙ্গেল, আরেকদিকে গোল্ডেন ক্রিসেন্ট। এখানে কিন্তু মাদকের চোরাচালানের একটি রুট হিসেবে, ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়। এইটা তাহলে মাদক সহজে অ্যাভেলেবল, এইটা একটা কারণ। এবং আমরা বলি বিভিন্ন জায়গায় মানে প্রকাশ্যে কিন্তু মাদক বিক্রি হয়, ঢাকার অনেকগুলো স্পট বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু প্রতিরোধ করা দরকার, বা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় ভূমিকা আছে। প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে আপনার চিকিৎসার যে বিষয়টি, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার যে বর্তমানে সরকারি যে কেন্দ্রগুলো আছে, এবং ঢাকায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, এছাড়াও কিন্তু আমরা বলি যে যেখানে মানসিক রোগ বিভাগ আছে, সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, সরকারি মেডিকেল কলেজগুলো, এবং সেইগুলোতে সব জায়গায় আবার অন্তর্বিভাগ নাই, যে রুগী ভর্তি রেখে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বলি ডিটক্সিফিকেশন, রুগী ভর্তি রেখে চিকিৎসার প্রয়োজন হয়, সেই ফ্যাসিলিটি কিন্তু অন্তর্বিভাগ না থাকলে সেখানে দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে অবশ্যই উচিত যে আমরা মনে করি যে মেডিকেল কলেজের যে মানসিক রোগ বিভাগ, সেখানে অন্তর্বিভাগের যে পর্যাপ্ত ফ্যাসিলিটি সেটা তৈরি করা সবগুলো সরকারি মেডিকেল কলেজে। এবং এছাড়া আমরা বলি যে কেন্দ্রীয় মাদক আসক্তি নিরাময় কেন্দ্র, যেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে হসপিটালগুলো, তার সংখ্যা
সারা বাংলাদেশে খুবই অপ্রতুল, মানে জনসংখ্যার যে চাহিদা অনুযায়ী খুবই কম, সেইটি বাড়ানোর জন্য সরকারিভাবে অবশ্যই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে মাদকের কুপ্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা, পাবলিক অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে যেমন 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস সরকারিভাবে সারা বাংলাদেশে পালিত হয়েছে। তো এই বিষয়ে আমরা মনে করি যে এবং পলিসি মেকিং নির্ধারণে কিন্তু মানসিক রোগ বিষয়ক বা সাইকিয়াট্রিস্টের একটি বড় ভূমিকা আছে এবং তাদেরকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সেইখানে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। মাদক সন্ত্রাসের শেষ কোথায়? 2021 সালে বিশ্বব্যাপী অবৈধ মাদক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 296 মিলিয়ন। তারপরও 39.5 মিলিয়ন মাদক ব্যবহারকারী মাদকের কারণে বিভিন্ন রোগে ভুগছেন। মাদকাসক্তির এই আগ্রাসী থাবা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা যথেষ্ট নয়। 23টি জেলায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র তৈরিই হয়নি। এছাড়াও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাদকাসক্তকে সাহায্য করার বদলে রোগীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনাও সাম্প্রতিক সময়ে দেখা গেছে এসব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে। মাদকও যে একটি সন্ত্রাস, এই শব্দটা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করেছে। মাদককে কেন্দ্র করে, মাদক চোরাচালানকে কেন্দ্র করে 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে 13,908টি। এটি ভাবা যায় যে শুধু মাদককে কেন্দ্র করে, এবং এর মধ্যে 985টি হত্যাকাণ্ড হয়েছে আর আহত হয়েছে প্রায় 15,000। তাহলে চিন্তা করেন যে মাদক কোন সন্ত্রাসীর কোন লেভেলে পৌঁছে গেছে। দ্বিতীয়ত, আমরা বলি অবৈধভাবে অর্থ উপার্জন, দুর্নীতি, ঘুষ, এগুলোর মাধ্যমে অর্থ উপার্জিত হচ্ছে এবং বিদেশে পাচার হচ্ছে। মাদককে কেন্দ্র করে একটা বিশাল অর্থ এই দেশ থেকে প্রতি বছরে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আপনাকে একটা তথ্য দিই আমি, সে তথ্যটা হলো যে বাংলাদেশে, এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, দৈনিক বাংলাদেশে ইয়াবার বিক্রি থেকে যে পরিমাণ টাকা আসে সেটা হচ্ছে 210 কোটি টাকা। আপনি কল্পনা করতে পারেন যে ডেইলি 210 কোটি টাকা মাদক বেচা কেনার থেকে আসছে। তো এইখান থেকে তো গভর্নমেন্ট কোনো ট্যাক্স পাচ্ছে না, তার মানে এই টোটাল টাকাটাই চলে যাচ্ছে পাচার হয়ে অন্য দেশে। আচ্ছা, মাদক সন্ত্রাসের সাথে জড়িত হচ্ছে অস্ত্র, এটার সাথে অস্ত্রের ঝনঝনানি খুব ওতপ্রোতভাবে জড়িত। তারপরে এই যে এখন ছিনতাই, চুরি, কিশোর গ্যাংয়ের যে মানে উপদ্রুত উপকূলের মতো তারা এই বাংলাদেশকে একটা ভয়াবহ দিকে ঠেলে দিচ্ছে, সেই কিশোরগঞ্জও এই মাদকের সাথে জড়িত। তার মানে মাদককে কেন্দ্র করে একটা বিশাল সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দৃশ্যমান এবং দৃশ্যের আড়ালে বিশাল একটা কর্মযজ্ঞ হচ্ছে। তাহলে তো এটা অবশ্যই মাদক সন্ত্রাস। এখন এই মাদক সন্ত্রাস থেকে আমাদের উঠে আসতে হবে কিভাবে? এটা সবাই জানে, গদবাঁধা কথা। সরকারকে চেষ্টা করতে হবে, মানুষকে সচেতন হইতে হবে, এগুলো হচ্ছে একটা গদবাঁধা কথা। কিন্তু হবেটা কিভাবে? কারণ যেখানে এখনও বাংলাদেশের যেসব জায়গা থেকে বাংলাদেশে, দুঃখজনক কি জানেন ইলা ভাই, যে বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক কারণে বাংলাদেশ সবসময় মাদকাসক্তিতে ঝুঁকির মধ্যে থাকে। 104টা পয়েন্ট ঝুঁকিপূর্ণ, যেই পয়েন্টগুলো থেকে বাংলাদেশে মাদক অনুপ্রবেশ করছে। তো এটা যদি না ঠেকানো যায়, যদি অ্যাভেলেবেল হয়ে যায়, সহজলভ্য হয়ে যায়, তাহলে তো আমি মাদক গ্রহণ করবই। তারপরে আছে মাদক গ্রহণের সাথে, এটা তো হচ্ছে আসার পরে কারা মাদক গ্রহণ করছে? কৌতূহলবশত মাদক গ্রহণ করছে, প্রেমে ব্যর্থতা, ফ্যামিলি হতাশা, চাকরি নাই, শিক্ষা ব্যবস্থার যে কী অবস্থা, মানুষকে মাদকের থেকে যে একটা ক্ষণস্থায়ী আনন্দ মাদকাসক্তরা লাভ করে, যেই লোভে মাদকাসক্তি মাদকে ফিরে যায়, সেটার বিকল্প কোনো আনন্দের ব্যবস্থা কি আছে?
এই স্কুল কলেজ বাচ্চাদের। আপনি দেখেন খেলাধুলা কোথায়, খেলাধুলা নাই, ক্রিকেট নাই, ব্যাডমিন্টন নাই, স্কুল কলেজের সংস্কৃতির চর্চা নাই। তাহলে আমি একটা 16, 17, 18, 20 বছরের ছেলে, কিশোর, যুবক, আমার যে ভিতরে সুপ্ত প্রতিভাগুলোর বিকাশের সে সুযোগটা নাই তো। কিন্তু মানুষের চিন্তা ভাবনা ইচ্ছাগুলো তো থেমে থাকে না, তখন এটা অটোমেটিক্যালি ডাইভার্ট হয়ে নেগেটিভিটির পিছনে মানুষের দৃষ্টিটা নিবন্ধন হয়ে যায়, যে কারণে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে এবং মাদক সন্ত্রাসী আরও ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মায়ানমার থেকে ইয়াবা চোরাচালান বাড়ার কারণে এই সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। দেশের বাজারে ইয়াবার একটি পিল 350 টাকার বেশি হলেও রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পাওয়া যায় মাত্র 50 টাকায়। পুরো 2018 সালে মাত্র 91 জন মহিলা সরকারি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। এই সংখ্যা 2019-এর নভেম্বর পর্যন্ত হয় 360, যা প্রায় 4 গুণ। বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণের জন্য 4 মে 2018 সালে যুদ্ধ ঘোষণা করে। এর আগে ফিলিপাইনও এমন যুদ্ধ ঘোষণা করেছিল। তবে সুইজারল্যান্ড আর পর্তুগালের মতো দেশ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ মাদকের ব্যবহার কমাতে খুব একটা কার্যকরী নয়। এটা করেন না স্যার, লাইফটা নষ্ট হয়ে যাবে। করতে গেছেন যেটা কম স্যার, শাসন কাছে শাসন কাছে। জি, শাসন কাছে কে বিক্রি করে যাবে? ওই যে ওইখানে রেল রাস্তা সাইডে। ইয়া কত করে কিনছে একটা ইয়াবা? 200। 200? জি। ইয়াবা কি প্রতিদিনে খাও নাকি মাঝে? না স্যার, মাঝে মধ্যে। কেন ধরছি ধরে? গাঁজা নিয়ে গাঁজা করতেই কিনছে। ধর্মপুর থেকে। ধর্মপুর কে বিক্রি করে? কে বিক্রি করে? ধর্মপুর হাজরা খেলায় আমার সিকিউরিটি পাঠাইছিল। হ্যাঁ, সিকিউরিটি পাঠাইছিল। কোন সিকিউরিটি? এই যে আমার বিল্ডিং এর। স্যার আমি পারতেছি না ভাই, মাফ করে দেন ভাই। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রাপ্ত বেশ কিছু পদ্ধতি মাদক মুক্ত জীবনযাপনে সাহায্য করতে পারে। তবে অন্যান্য জীবাণুঘটিত রোগের মতো মাদকের কারণে সৃষ্ট ডিসঅর্ডার নিরাময় করা যায় না। একটু অসতর্ক হলেই আবার রোগী মাদকাসক্ত হয়ে যেতে পারে। সাধারণত ডাক্তারের পরামর্শ মেনে না চললে আবারও মাদকাসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাদকের চিকিৎসা মূলত 2 ধাপে হয়। 1, প্রথমবার মাদক ছাড়ার পর রোগীর শারীরিক মানসিক অবস্থার অবনতি ঘটে। রোগী প্রায় সময় ডিপ্রেশনে চলে যায়। ঘুমাতে না পারা, উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা করা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। চিকিৎসক প্রথমে এসব উপসর্গের চিকিৎসা করেন। রোগী বারবার মাদক গ্রহণে বাধ্য হলে সাইকোথেরাপি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। বারবার মাদকের কাছে ফিরে যাওয়া রোগীদের জন্য বিশেষ থেরাপির ব্যবস্থা করা হয়। কিছু ক্ষেত্রে ঔষধের সাহায্য নেওয়া হয়। আফিম জাতীয় মাদক বা অফিওয়েড থেকে মুক্তির জন্য ম্যাথাডোন, বিউপ্রেনোরপাইন, নালট্রক্সোন, লোফেক্সিডিন, তামাক জাতীয় মাদক বা নিকোটিনের প্রভাব থেকে মুক্তির জন্য বিউপ্রোপিওন, ভারেনিক্লিন এই জাতীয় ঔষধ ব্যবহার করা হয়। মাদকের ব্যবহার এখনই না কমালে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ হুমকির মধ্যে পড়বে। এই ছিল আমাদের আজকের আয়োজন। মাদক সন্ত্রাস প্রতিরোধের সবশেষ খবর এবং তার পেছনের খবর জানতে প্রতি সপ্তাহের এই দিনে চোখ রাখুন নিউজ 24-এ। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো আমাদের যুব সমাজকে কিভাবে তিলে তিলে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে এই ধ্বংসের হাত থেকে আমাদের যুব সমাজকে বাঁচিয়ে তুলি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।